সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে জনাব ওয়াদুদ ভুইয়া, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা সভাপতি খাগড়াছড়ি এবং কেন্দ্রীয় কমিটি কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক বিএনপি। জনাব ওয়াদুদ ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি জানেন বিএনপির অন্যতম সিনিয়র নেতা জনাব মির্জা আব্বাস একটি মন্তব্য করেছেন সংস্কার বিষয়ে। উনি বলেছেন যে, আমি যদি কোট আনকোট করি, উনি বলেছেন ওদের হাতে ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন উইদিন ব্র্যাকেট সংশোধন করব। এবং কোট আনকোট বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এ দেশে নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করেন, এটা আমরা মেনে নেব না। বিষয়টি এইভাবে উনি তুলে ধরেছেন সংস্কার বিষয়ে। এতে করে বোঝা যায় যে সরাসরি দলের পক্ষ থেকে উনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটি সংস্কার প্রক্রিয়া নিয়ে উনি কথা বলেছেন। যে বিষয়টিতে আপনাদের স্ট্যান্ড অনেকটা বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সমস্ত সংস্কার করা হবে সেখানে হয়তোবা ভবিষ্যতে আপনারা যদি দায়িত্বে যান তাহলে সেই ক্ষেত্রে সেই সংস্কার মেনে নেবেন না, এটি একটি বিষয় আসতে পারে। অথবা এখনো নির্বাচনের আগেও কোনো সংস্কার হলে সেটি হয়তোবা আপনারা মেনে নেবেন না। বিষয়টি কি এরকম? দুটো বিষয় এখানে চলে আসে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন বা বিশ্লেষণ যদি বলেন। না, এটা ওনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত, এবং এটা আমাদের দলীয় স্ট্যান্ড। আমরা মনে করি সংস্কার করতে পারে একমাত্র একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আর আমি আরো একদিন আপনাদেরকে বলেছি, এই সরকারটা এই সরকারটা আসছে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এটা নির্বাচনের মাঠ তৈরি করে দেওয়ার জন্য। এটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় হচ্ছে, যেটা আমরা 15 বছর ধরে দাবি করে আসছি যে তত্ত্বাবধায়ক সরকার অথবা কেয়ারটেকার সরকার যে নামে হোক না কেন, একটা সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক। তো এই সরকারের কাজ হবে ইলেকশনটা সফল করার জন্য, ইলেকশনটা বাস্তবায়ন করার জন্য নিরপেক্ষ, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং যেটাই বলেন না কেন একটা নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, এটাই একটা মাঠ তৈরি করবে। ওনাদেরকে জনগণ এই ম্যান্ডেট দেয়নি যে ওনারা কোথাও ডেভেলপমেন্ট করবেন, কোথাও রাস্তা বানাবেন, কোথাও সংস্কার করবেন। সংস্কার করার রাখে একমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আগামী ইলেকশনের পরে যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারাই সংস্কার করবে। অন্যরা সংস্কার করলে সেই সংস্কার পরবর্তী সংসদ এটা অ্যালাউ নাও করতে পারে। কারণ এই সরকার যাই করুক না কেন, ইনক্লুডিং এই সরকার পর্যন্ত, তাকে ইন্ডিমিনিটি দিতে হবে পরবর্তী পার্লামেন্টকে। পরবর্তী পার্লামেন্টে কিন্তু অনুমোদন দিতে হবে এই সরকারকে, বর্তমান সরকারকে, এবং তাদের সকল কর্মকাণ্ডকে। পরবর্তী পার্লামেন্ট যদি অনুমোদন না দেয় তাহলে কিন্তু এই সরকারের বৈধতা থাকবে না, দেশের সরকারের কন্টিনিউশন তো থাকবে না। তো সেক্ষেত্রে সংস্কারের তো প্রশ্নই ওঠে না। সংস্কার কিভাবে, যদি আমাদের পছন্দ না হয়, জনগণের পছন্দ না হয়, সেক্ষেত্রে তো আমরা সংস্কারকে আমরা করবো, ডিনাই করবো। তো ডিনাই যদি করি, বা আমরা কি ওই সংস্কার, ওই পার্লামেন্ট যদি ডিনাই করে, তাহলে কি দাঁড়ালো? এই বৃদ্ধাশ্রম। এখন যদি সংস্কারের নামে যে সময়টা ক্ষেপণ করা হচ্ছে, এটা হলো বৃদ্ধাশ্রম হবে, এটা ফলপ্রসূ কিছু হবে না। আমরা এটা আসলে সমর্থন করি না। আমি এ পর্যায়ে একটি বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি এটিও জনাব ওয়াদুদ ভাইয়া দেখেছেন, আপনাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি একটি বক্তব্য দিয়েছেন আজকে ভার্চুয়ালি। সেখানে উনি স্পষ্ট করে বলেছেন বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের একটি বিষয় উনি উল্লেখ করেছেন। ব্যাপারটি এরকম ভাবে উনি বলেছেন, 1-11 মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বিএনপির বিরুদ্ধে।
এবং সেই স্টেটমেন্টের যে খণ্ডাংশ যদি আমি আপনাকে শোনাই ছোট করে, যেটি নিয়ে উনি কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি মহল যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, তারা একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে সম্পর্ক থাকা মিডিয়া হাউসের মাধ্যমে ঠিক ১/১১ সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল ঠিক একই রকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে। এইটুকু অংশ আমি আপনাকে শোনালাম। এবং এখানে যে দুটি বিষয় উল্লেখ করবার মতো সেটি হচ্ছে যে একটি হচ্ছে বিএনপি কি আসলে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হচ্ছে কিনা কোনোভাবে, আপনার কাছে কি মনে হয় কিনা একজন সিনিয়র নেতা হিসেবে দলের। একই সাথে দেশের সার্বভৌমত্ব বিষয়টি নিয়েও উনি কথা বলেছেন, দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের। তো সেখানে একটি প্রশ্ন চলে আসে যে এই সার্বভৌমত্ব বলতে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন, যে কোনো কারণে বিএনপি যদি সরকার গঠন না করতে পারে, নির্বাচনে জয়লাভ না করতে পারে, বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসে, তাহলে কি দেশ দেশের জন্য সার্বভৌমত্বের কোনো হুমকি আসবে, নাকি এটি নির্বাচন হোক এখন বা পরে হোক, যেভাবে হোক না কেন, মিডিয়া ট্রায়াল সংক্রান্ত যে বিষয়টি এখন চলমান আপনারা ফিল করছেন, তার মাধ্যমে সার্বভৌমত্বের বিষয়টি আসলে কিভাবে যুক্ত, মানে আমরা বিষয়টি আসলে স্পষ্ট হতে চাচ্ছিলাম, সেই কারণে এই প্রশ্নটি করা। আসলে এখানে বিএনপি জয়লাভ করুক বা জয়লাভ না করুক, ওই বিষয়ের সাথে সার্বভৌমত্বের বিষয়ের সাথে কোনো সম্পর্ক তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান, বুঝাতে চাননি। তিনি বুঝাতে চেয়েছেন প্রথমত বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে 111-এর মতো, এটা আমরা লক্ষ্য করছি। এটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিছু মিথ্যা ভুয়া তথ্য দিয়ে কিছু কিছু মহল মিডিয়া ট্রায়ালের দিকে নিয়ে যাচ্ছে। সেটা ন্যাশনালিও করছে, ফেরিতেও করছে। তো এই অবস্থাতে এটা আমরা দেখছি যে ঠিকই 111-এর মতো এরকম একটা ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে। এই ষড়যন্ত্রের দিকে আগালে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, এটা আমাদের চেয়ারম্যান বুঝাতে চেয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝাতে চেয়েছেন। সেটা কিরকম, আমার কাছে মনে হচ্ছে যে দেশি বিদেশি কিছু শক্তি যারা সব সময় নিজেদের আখের গুছাতে চায়, নিজেদের স্বার্থ দেখতে চায়, দেখে, যেহেতু তারা অনির্বাচিত, তারা দেশে নির্বাচন করলে নির্বাচিত হতে পারবে না, তারা একটা পাওয়ার এনজয় করতে চায়, আর বিদেশিরা তাদের কিছু স্বার্থ হাসিল করতে চায় আমাদের দেশ থেকে, এদেশের মাটি থেকে, এদেশের ভূখণ্ড থেকে কিছু বেনিফিশিয়ারি হতে চায়। তারা আমার মনে হয় দেশি এবং বিদেশি একটি মহল বা একাধিক মহল আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। বিএনপিকে এক লাইনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, জামাত ইসলামকে আরেক লাইনে ফলুব্ধ করছে, একটা মানে টোপ দেওয়ার চেষ্টা করছে। আর যারা আমাদের তরুণ ছাত্র সমাজের যারা তরুণ ভাইরা দল করেছে, যাদের বয়স এখনো 15 দিন হয়নি, এই যে দলের, তাদেরকেও কিছু প্রলুব্ধ করার চেষ্টা করছে, টোপ দিয়ে, একটা লোভ দেখিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে, নানাভাবে নানা কৌশলে এটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভ্রান্ত করে একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, সংঘাত তৈরি হয়, যেটা সেনাপ্রধানও কিছুদিন আগে উল্লেখ করেছেন। সেনাপ্রধানও বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, দেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকির সম্ভাবনা আছে। তাহলে এই কথাটা তো সঠিক, যেখানে দেশের সেনাপ্রধান উপলব্ধি করছে, যেহেতু ওনার অনেক গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা আছে, অনেক সুযোগ আছে, মানে তথ্য উপাত্তের সূত্র আছে, উনিও বলেছেন, আমাদের চেয়ারম্যানও বলেছেন। তাহলে এতে তো কথাটা আসলেই সত্যি, দেশের ভিতরে একটা ষড়যন্ত্র হচ্ছে। তো সেটা ষড়যন্ত্রটা কিভাবে আমাদের মধ্যে আমাদেরকে লাগিয়ে দিয়ে, কাউকে লোভ দেখিয়ে, কাউকে চাপ দিয়ে, কাউকে টেনে ধরে, বিএনপি যেহেতু একটু বড় দল এখন এই মুহূর্তে, আওয়ামী লীগের পরে আওয়ামী লীগ বিএনপি সমান দল, আওয়ামী লীগ আউট হয়ে গেছে, এখন বিএনপি সুপ্রিম দল, বড় দল। এই বিএনপিকে যদি নিচের দিকে টেনে নামানো যায়,
তাহলে ওদের ষড়যন্ত্রটা সফল হয়ে যায়। যার জন্য তারা একদম গ্রাম থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু গোষ্ঠী মহল আপনার এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা এসব করছে। তো সেই হিসাবে যদি আমাদের মধ্যে বিভাজন, বিভক্তি, বিতর্ক, মানে দূরত্ব, সংঘাত তৈরি হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এটাই আমি মনে করি, এবং তিনি এটা বুঝাতে চেয়েছেন। ধন্যবাদ। তাহলে এক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের বিষয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কোন ধরনের ভূমিকা আপনারা ইতিমধ্যে নিয়েছেন বা নিচ্ছেন বা পরিকল্পনায় রয়েছে কি? সবাইকে হ্যাঁ, একটি প্ল্যাটফর্মে রেখে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার। হ্যাঁ, আমাদের তো এটা আমাদের চেয়ারম্যান, আমাদের বিএনপির পক্ষ থেকে যে 31 দফা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা আরো পূর্ব থেকে বলে আসছি যে একটা জাতীয় সরকার গঠন করা হবে বা জাতীয় সরকার গঠন করা হোক। নির্বাচন পরে, নির্বাচন হলে, নির্বাচনের আগে না, নির্বাচন হওয়ার পরে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করার আমাদের পরিকল্পনা আছে। আমরা যদি সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করতে পারি, তাহলে আমাদের মধ্যে বিরোধ, বিভাজন, সংঘাত থাকবে না। এভাবে যদি আমরা অন্তত 10 বছর সাস্টেন করতে পারি, যে আমাদের মধ্যে বিরোধহীন, নৈরাজ্যহীন, মারামারি, কাটাকাটি, গ্রেপ্তার, গুম খুম ছাড়া একটা ফেয়ার গণতন্ত্রের মাধ্যমে যদি দেশটা পরিচালিত হয়, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুদৃঢ় হবে, স্টাবলিশড হবে। সেই জন্যই আমরা আমরা অলরেডি প্রোগ্রাম নিয়ে রেখেছি, আমরা জাতীয় সরকার করব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, এবং একজন ব্যক্তি 2বারের বেশি দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। এরকম ঘোষণাগুলো আমরা অলরেডি ঘোষণা এবং পরিকল্পনাগুলো আমরা নিয়ে রেখেছি। এটা আমরা জাতির সাথে কমিটমেন্ট করেছি, এটা আমাদের ওয়াদা, আমাদের ঘোষণা। আমরা তো এই ঘোষণা থেকে সরবো না, সরতে পারবো না। তবে আমাদের এটাই পরিকল্পনা যে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার করে দেশটাকে স্টেবল করা আগে দায়িত্ব। কারণ এই যে ইউনূস সাহেব, ইতিমধ্যে ডক্টর ইউনূস একটা সাক্ষাৎকারে, বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে দেশটাকে আওয়ামী লীগ গাজা বানিয়ে গেছে, গাজার যে অবস্থা, একটা ধ্বংসস্তূপ করে গেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, অর্থনীতিকে মানে বিপর্যয়ের মুখে মুখে ঠেলে দিয়েছে, পড়ে গেছে, খাদের কিনারায় চলে গেছে দেশের অর্থনীতি। তো এই অবস্থার থেকে দেশটাকে যদি উদ্ধার করতে হয়, তাহলে কারো একার পক্ষে সম্ভব না। কালকে যদি বিএনপিও আসে, কিন্তু তাড়াতাড়ি কিন্তু দেশের এই হাসিনার যে রেখে যাওয়া দেশের যে অবস্থা, খাদের কিনারে দেশ এবং রাষ্ট্র যে অবস্থায় চলে গেছে, এখান থেকে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য কোনো পার্টি বলেন, যারাই আসুক, কেউই কিন্তু আপনার এখান থেকে উদ্ধার করতে পারবে না। তাহলে উদ্ধার করতে হলে কি করতে হবে? আমাদেরকে সম্মিলিত প্রয়াস, ঐক্য এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সরকার পরিচালনা করতে পারলেই কেবল আমরা সবাই মিলে আমাদের এই খাদের কিনার থেকে দেশকে উদ্ধার করতে পারবো। এই সংক্রান্ত কোনো আলোচনা কি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, এটা তো আমরা আমাদের 65টা দলের সাথে আলোচনা করে এটা আমরা দিয়েছি। 65টা দলের সাথে আলোচনা করে আমরা দিয়েছি। প্রায় সব দলের সাথে আলোচনা করে আমরা এই ঘোষণাটা দিয়েছি। জনাব অদূর ভাই, আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। সেখানে আপনাদের দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল আপনাদের দলের যিনি মহাসচিব। আহ, জাতিসংঘ মহাসচিবের কাছে আপনাদের আসলে কি কোনো চাওয়া ছিল? নির্বাচন সংস্কার এই সমস্ত বিষয় নিয়ে কোনো চাওয়া ছিল? নাকি সামগ্রিক পরিস্থিতি নিয়ে ওনাকে অবহিত করার জন্য এই বৈঠক? প্রথমত হলো এটা একটা সৌজন্যতা, ভদ্রতা। একটা দেশে যদি আরেকটা দেশের প্রধানমন্ত্রী আসে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে, সেখানে যে যেমন একটা সৌজন্যতা, কার্টেসি, ভদ্রতা এটা করতে হয়। আর জাতিসংঘ মহাসচিব তো করতেই হবে। তিনি যেহেতু জাতিসংঘের মহাসচিব, সবারই মহাসচিব, তো সেই হিসাবে বিএনপির পক্ষ থেকে ওনাকে সম্মান জানাতে, সৌজন্যতা জানাতে, ভদ্রতা জানাতে
আমাদের দেশের বা বিশ্বের সাংস্কৃতিক যে কালচার ওটা জানাতে প্রথমত যাওয়া। দ্বিতীয়ত হলো আমাদের দেশের বর্তমান যে অবস্থা, বিগত সরকার আমাদের দেশের কি কি ক্ষতি করেছে, কিভাবে ক্ষতি করেছে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি, এই সকল বিষয়ে আলোচনা হতে পারে। কোনো কিছু চাওয়া না, সামগ্রিক বিষয়ে অবহিত করা। আমাদের চাওয়ার মতো তো এরকম কোনো সময় বা সমস্যা আসেনি। দেশে তো এমন কোনো সংকট দেখা দেয়নি যে জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করতে হবে অথবা ওনার কাছে কিছু চাইতে হবে। আমরা তো আশা করি এরকম কোনো সমস্যা আসেনি। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি। আমাদের প্রধান নির্বাচনও প্রধান উপদেষ্টাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। সেনাপ্রধানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। তাহলে তো এখন ভিন্ন মতো কিছু নাই। দ্বিমত তো কোথাও দেখছি না। ওয়াদুদ ভাই, আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি। বিষয়টি ভিন্ন নয়, এটি তো রাজনীতির সাথেই জড়িত, নির্বাচনের সাথেই জড়িত। বর্তমান নির্বাচন নয়, আমি বেশ অনেক আগের একটি প্রসঙ্গ টেনে এনে কথা বলতে যাচ্ছি। সেটি ছিল যে আপনি দেখেছেন যে 2009-এর পরে 2014 থেকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা করতে পেরেছে এবং সেই প্রক্রিয়াকে মোটামুটি অনেকটা বৈধতা দিয়েই আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে 2024 পর্যন্ত। আওয়ামী লীগের সেই স্ট্রেংথ ছিল, বা যেভাবে দেখি না কেন সেই মেকানিজম যদি বলি, ইলেকশনিং যে মেকানিজম সেটি ছিল যদি ধরে নেওয়া হয়। আপনারাও কিন্তু একটি নির্বাচন করেছিলেন আপনাদের মেয়াদ শেষ হবার পরে, 1991 থেকে 96 মেয়াদকাল শেষ হবার পরে 5 বছরে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করেছিলেন সংবিধান সুরক্ষা করার জন্য বা সংবিধানের প্রয়োজনে। বিষয়টি ছিল এমন। এই নির্বাচনটি করার পরে আপনারা কিন্তু সেই সরকারটি আর টেনে নিয়ে যেতে পারেননি, সেই মেয়াদকালকে আর পূর্ণ করতে পারেননি। বাধ্য হয়েই সেই সংবিধান সুরক্ষার জন্য বা সংবিধানের নিয়ম মানার জন্য যে নির্বাচনটি করা হয়েছিল সেটি পরবর্তীতে আপনারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি প্রশ্নটি হচ্ছে, আমি যদি এই জায়গায় আসি, যে কোনো ভাবেই হোক না কেন 2014 থেকে 2024 প্রতিটি ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছে। এটি তাদের স্ট্রেংথ হিসেবে যদি দেখি। ভার্সাস আপনাদের বিষয়ে যদি বলি, তাহলে আপনারাও তো এই পথ প্রথম দেখিয়েছিলেন 1996 সালে যে নির্বাচনটি হয়েছিল ফেব্রুয়ারিতে। সেই পথ আপনারা কি প্রথম দেখিয়েছিলেন? যদি বলি সেই দেখানো পথেই কি আওয়ামী লীগ পরবর্তীতে হেঁটে সেটিতে সফল হয়েছে? এবং একই সাথে আরেকটি বিষয় এটির সাথে খুব ছোট্ট করে ওয়াদুদ ভাই আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে আমি যে স্ট্রেংথের মেকানিজমের কথা বলি, সেই ক্ষেত্রে বিএনপি কি কোনোভাবে পেছানো? কি মেকানিজম? এই যে ইলেকট্রনিক মেকানিজম আওয়ামী লীগ করে গেছে গত 10 বছর, 2014 থেকে 24। ইলেকশন মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা তো বুঝতে চাইছেন? প্রথমত হলো যে আপনার 96 সালে যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন, ওটা কিন্তু আওয়ামী লীগ, জামাত সহ তৎকালীন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ওই দাবিটা পূরণ করার জন্যই আমরা কিন্তু শর্ট টার্মের জন্য একটা ইলেকশন করেছি। আমাদের ইলেকশনের পূর্বে একটা সংসদীয় মিটিং হয়, সংসদ ভাঙার আগে সংসদীয় মিটিং হয়। সে মিটিংয়ে আমাদের সংসদ নেত্রী খালেদা জিয়া আমাদের সবাইকে বলে দিলেন যে তোমাদেরকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, এই পার্লামেন্ট ইলেকশন করবে কিন্তু তোমরা বেশি দিন এখানে থাকবে এই মানসিকতা রাখবে না, আমরা শর্ট টাইমের জন্য ইলেকশনটা করব, অতএব তোমরা সেভাবেই ইলেকশন করবে, অনেক টাকা পয়সাও নষ্ট করার দরকার নেই, অনেক মানসিক প্রস্তুতিও রাখার দরকার নেই, কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকো যে শর্ট টার্মের জন্য করব। কেন? যে দাবিটা উত্থাপিত হয়েছে সেই দাবিটা আমরা মেনে নেব, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকারের আইনটা পাশ করব। তো আইনটা পাশ করতে হলে অ্যাবসলিউট মেজরিটি দরকার, আর 15 ফেব্রুয়ারির আগে অ্যাবসলিউট মেজরিটি ছিল না আগের সংসদে আমাদের। তো অ্যাবসলিউট মেজরিটি ছাড়া একটা এত বড় একটা মানে পরিবর্তন, সংবিধান সংশোধন বা একটা কেয়ারটেকার সরকার পদ্ধতি চালু করতে হলে তো মেজরিটি লাগবে। সেই জন্যই কিন্তু ইলেকশনটা করে আমরা মেজরিটি এনেছি, আমরা এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য না,
শুধুমাত্র আইনটা পাশ করার জন্য। ওই আইনটা পাশ করতে এবং মানে সংসদ শুরু করতে শেষ করতে আমাদের 3 মাস সময় লেগেছে। 3 মাসের মধ্যে আমরা বিএনপি স্বইচ্ছায় আমরা সংসদ ভেঙে দিয়েছি, যেহেতু আমাদের পারপাস সার্ভ হয়ে গেছে এবং বিরোধীদের দাবি দেওয়াটা অনুযায়ী ইলেকশনটা হবে। অতএব এটাকে অনুকরণ করলে তো তারা ভেঙে দিত না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করতো না যদি আমাদেরকে অনুসরণ করতো। তত্ত্বাবধায়ক সরকার ওরা চেয়েছে, ওদের দাবির মুখে আমরা শর্ট টার্মের পার্লামেন্ট গঠন করে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে সে দাবি পূরণ করেছি। আমাদেরকে অনুকরণ করে যে তারা এটা করেছে এটা ঠিক না। আমরা কি কোনোভাবে কি আমরা বিনা ভোটে জাল জালিয়াতের ভোট করে ক্ষমতায় ছিলাম? 91 সালে আমরা ক্ষমতা আসছি, আবার তত্ত্বাবধায়ক সরকার হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমানের মাধ্যমে ইলেকশন হলো, 96-তে আবার আওয়ামী লীগ আসলো, এরপরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন হলো, আমরা ক্ষমতা আসলাম। তাহলে তো এখানে আমরা ক্ষমতা ধরে রাখিনি বা ধরে রাখার সুযোগও আমরা রাখিনি। আমরা তো একটা ইলেকশনের 2টা ইলেকশনের মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি চালু করে দিয়েছি। তো কোনোভাবে এটাকে আওয়ামী লীগের স্ট্রেংথ বলা যাবে না। এটা আওয়ামী লীগের স্ট্রেংথ না, এটা হলো আওয়ামী লীগের দস্যুতা, স্বৈরাচারিতা, ফ্যাসিস্ট। আওয়ামী লীগ জবরদখল, চর দখলের মতো করে দেশটাকে দখল করে রাখতে চেয়েছে। অতএব এই মানসিকতা বিএনপির নাই, ছিল না, ভবিষ্যতে থাকবে না। অতএব এটার সাথে আওয়ামী লীগকে কোনোভাবে মিলানো ঠিক হবে না আমাদের সাথে। আরেকটা কথা বলতে পারেন যে একটা বিষয়ে আমরা পিছিয়ে আছি, যে আমরা চর দখল করতে চাই না এবং পারি না, বা আমাদের মানসিকতা নাই। রাষ্ট্র দখল করে বসে থাকার মতো মানসিকতা, ইচ্ছা আমাদের নাই। দ্বিতীয়ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বুঝাচ্ছেন, সেটাও আমাদের প্র্যাকটিস করার ইচ্ছা নাই। কারণ এটা একদিন না একদিন জনগণের জন্য জবাব দিতে হবে, জনগণের কাছে জবাব চাইবে। এইসব ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জোর করে ক্ষমতা থাকার পরিণতি যে খারাপ, এটা যে মানে গণতন্ত্র যে এটা অ্যালাউ করে না, জনগণ যে এটাকে সমর্থন করে, এটা আমরা ভালো করেই বুঝি। যার জন্য আমরা এইসব লাইনে কখনো পা দিই নাই। আমরা জনগণ চাইলে ক্ষমতা থাকবো, জনগণ না চাইলে ক্ষমতার বাইরে চলে যাব। কিন্তু আওয়ামী লীগের মতো জোর করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে থাকার মতো মানসিকতা আমাদের নাই। এই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি এটা বলবো না। খারাপ কাজ চাইলে কে না করতে পারে, খারাপ চাইলে সবাই করতে পারে, কিন্তু ভালো মানুষ ভালো কাজ করতে কজনে পারে? তো ওই খারাপ কাজটা আমরা করতে চাই না। পিছিয়ে আছি বলবো না, আমরা চাই না। এবং আমাদের অভ্যাস নাই, আমাদের প্র্যাকটিস নাই, আমাদের এরকম উচ্চ এরকম বিলাস নাই। ধন্যবাদ। একটি বিষয় নিয়ে বেশ আরেকটা কথা বলছি, যে স্ট্যান্ড যেটা বুঝাচ্ছেন আপনি, এটা ওদের স্ট্যান্ড না, ওদের কিসের ক্ষমতা? এটা বন্দুক দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে জনগণের টুটি চেপে ধরে রাখা তো কোনো ব্যাপার না। ওটা তো কোনো স্ট্যান্ড না, নেতিবাচক আওয়ামী লীগের সক্ষমতা না, এটা হলো ব্যাড প্র্যাকটিস। এটা কোনো ইয়ে না, সক্ষমতা বলা যাবে না। সক্ষমতা একটা পজিটিভ শব্দ, আর ওরা যা করেছে এটা হলো অ্যাবসলিউটলি নেগেটিভ কাজ করেছে, যার জন্য ওদের পরিণতি হয়েছে এটা। এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে, বাকি কাপড় চোপড় জনগণের হাতে রেখে চলে গেছে। আমি এখন যেটি একটু ছোট করে জানবো আপনার কাছ থেকে একটি বিশ্লেষণ, সেটি হচ্ছে যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে, রাজনীতির ময়দানে। সেটি হচ্ছে যে কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, কোনো কারণে যদি নির্বাচন নিয়ে আরো সময় অতিক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এমন হতেও পারে। এটি নিয়ে অনেকেই কথা বলছে, বিশ্লেষকরা কথা বলছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েও কথা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ বিএনপি হয়তো এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমে যেতে পারেন, এমন একটি বিষয় প্রায় বিভিন্ন ভাবে ঘুরে আসছে সবার কানে কানে। আসলে বিষয়টি কতটুকু সত্য, আর এটি কি আসলেও ভবিষ্যতে হবার কোনো শঙ্কা রয়েছে? আওয়ামী লীগ বিএনপি
মানে কাদের সাহায্য নিয়ে? না, আওয়ামী লীগ বিএনপি তখন এমন হতে পারে যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমে যেতে পারে, আন্দোলন করতে পারে নির্বাচনের দাবি নিয়ে। এমন একটি গুঞ্জন খুব জোরে সোরে শোনা যাচ্ছে, যদি নির্বাচন খুব বেশি বিলম্বিত হয় কোনো কারণে। দেখুন, মানুষ তো অনেক রকমের ভাবনা চিন্তা করে, মানুষ তো অনেক রকমের ভাবনা ভাবে। সব ভাবনা কি সফল হয়, বাস্তব হয়? সব ভাবনা থেকে হয়তো একটা ভাবনা দিকে মানুষ এগিয়ে যায়। এটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটা হয়। অতএব যেমন এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব কি ভাবছেন সেটা তো আমরা কেউ জানি না, কেউ আমি বুঝতেও পারছি না। উনি তো মুখে কিছু বলছে না, মুখে যা বলছে তা করবে কিনা বা না করবে কিনা সেটাও আমরা জানি না। অতএব রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে করি নাই, ওদের কর্মকাণ্ড, ওদের আচরণ, ওদের স্বভাব চরিত্র, ওদের যে দুঃশাসনের হাত থেকে দেশকে, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমরা আন্দোলন করেছি। 15 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক জনবল ক্ষতি হয়েছে, মানে গুম খুন হয়েছে, অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি আমরা। হাজার হাজার মানে লাখ লাখ মামলা খেয়েছি, কোটি কোটি আসামি হয়েছি। অতএব ওই আওয়ামী লীগের সাথে স্বাভাবিকভাবে আমাদের কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আমি দেখি না। তবে রাজনীতিতে শেষ কথা বলতে যেহেতু নাই, একদিন যে আবার আওয়ামী লীগ অন্তত বিরোধী দলের কাতারে আসবে না, তার কি গ্যারান্টি আছে? আমরা কি এখন থেকে 1 বছর আগে, 5 দিন আগে, 6 মাস আগে কি ভাবছিলাম যে নতুন একটি দল হবে ছাত্রদের, বা সরকারের ব্যাকআপে একটা দল হবে? হ্যাঁ, যদি আমরা অনেক কিংস পার্টি দেখেছি, এরশাদের আমলে কিংস পার্টি হয়েছে সরকারের ব্যাকআপে, আওয়ামী লীগ অনেকগুলো কিংস পার্টি বানিয়েছিল, কিন্তু এই সকল কিংস পার্টিগুলো টিকে না, থাকে না। তো আমরা মনে করি যদি এই সরকার কোনো কিংস পার্টি বানিয়ে থাকে, সেটাও টিকবে না, থাকবে না। তো এখানে পরিবেশ এবং সময় বলে দেবে, কাল, সময় এবং কাল বলে দেবে। আপনার প্রশ্নের উত্তরটা হলো এরকম যে আমাদেরকে আবার কি রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে করতে হবে কিনা, হবে কি হবে না। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না আওয়ামী লীগ সহসা আর ফিরে আসতে পারছে রাজনীতিতে। তবে যদি মানে দেশি বিদেশি কোনো চক্রান্ত থাকে, পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে, তবে মানে ভাবনার বাইরেও কিছু তো হতে পারে, এটা অমূলক না। তেমন কি শঙ্কা রয়েছে? তেমন শঙ্কা কি সংখ্যা রয়েছে? আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে। আমি সংখ্যা দেখি না। এই সরকারকে আমরা টিকিয়ে রাখতে চাই। এই সরকারের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই সরকারটা আমাদেরই প্রয়োজন। এই সরকারটা না থাকলে তো কে একটা নিরপেক্ষ নির্বাচন করবে? আবার তো একটা শূন্যতা তৈরি হবে। অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রশ্ন আসবে কেন? এই সরকার ভোট দিবে, আমরা ভোট করব। আর এই সরকার যদি বাড়াবাড়ি করে, সেটার জন্য জনগণ সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে এই সরকার যদি জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায় হাসিনার মতো, তাহলে এই সরকারের বিষয়েও জনগণ এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নিবে। সেই রাজনৈতিক সিদ্ধান্তে কোন কোন দল আসবে, কোন কোন দল আসবে না, সেটা তো তখনকার সময়ের ব্যাপার। আওয়ামী লীগও আসতে পারে, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। যদি আওয়ামী ওয়াদুদ ভাই, লীগকে আপনি জানেন, জি, আপনি জানেন যে পাল্টাপাল্টি কিছু কথা বর্তমানে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বা বলা হচ্ছে কখনো কখনো যে এনসিপিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে। আবার কেউ কেউ বলছেন জামাতের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। আবার কেউ কেউ বলছেন বিএনপির মধ্যেও আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এবং বিএনপি আওয়ামী লীগ মিলে এখন চাঁদাবাজি করছে। আগে যেটি আওয়ামী লীগ করতো সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, সেটি এখন রূপটা পরিবর্তিত হয়েছে। রূপটা হচ্ছে এমন যে বিএনপি এখন আওয়ামী লীগের সাথে মিলেই চাঁদাবাজি করছে। এই যে বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই ধরনের কথা মন্তব্য করছেন। তাই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে কি বিষয়টি সত্য? আপনাদের মাঝে কি পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ, বা আপনারা আওয়ামী বিষয়টা লীগ মিলে কি চাঁদাবাজিতে এখন যুক্ত আছেন আপনার দলের নেতা কর্মীরা? বিষয়টা আংশিক সত্য,
কিরকম বর্তমানে জামাত ইসলাম শহর থেকে একদম গ্রামে যত আওয়ামী লীগের লুকিয়ে আছে, থার্ড ফোর্থ ফিফথ ক্লাসের যে সকল কর্মী সমর্থক, ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, ওদেরকে দিয়ে ফর্ম পূরণ করছে। জামাতের একটা সম্পাদকীয় পদের লোক উপজেলা লেভেলের, সে এখন বলছে আমি তো জামাত, কিন্তু প্যারালালি সে একটু আওয়ামী লীগের কমিটিতে আছে, আওয়ামী লীগের কমিটির কাগজে তার নাম আছে, সে আবার জামাতের ফর্ম পূরণ করে বলছে আমি তো আওয়ামী লীগ, আমি তো জামাত, বীর দর্পে এখন ঘুরে বেড়াচ্ছে। তবে এই কাজটা করছে জামাত ইসলাম, আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগের কেন করছে? এটা ভোটের জন্য, ভোটের রাজনীতি। জামাত ইসলাম দেখলো ওদের ভোট কম, আওয়ামী লীগ যেহেতু এখন সবাই বাইরে না, দেশের ভিতরেও অনেকে আছে, তাদের তাদের কমজোরি, দুর্বল, মানসিকভাবে তারা দুর্বল, অতএব তাদেরকে যদি জামাতের ভোটার হিসেবে আমরা নিতে পারি, তাহলে আমাদের ভোটার সঙ্গে তাদের ভোটার সংখ্যা বাড়বে। এই যোগ বিয়োগে আওয়ামী লীগকে তারা জামাত বানাচ্ছে। যেমনিভাবে 15 বছর আওয়ামী লীগের মানে হাসিনার আঁচলের নিচে জামাতের লোকেরা ছিল। আপনি সচিবালয়ের দিকে তাকান, যারা সচিবালয়ে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ জিন্দাবাদ বা জয় বাংলা বলেছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 তারিখ পর্যন্ত যে ছেলেটি, আমার এলাকার ছেলে, যে ছেলেটি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতার রুমে ছিল, জয় বাংলা স্লোগান দিয়েছে, 6 তারিখ হয়ে গেল সে আপনার ছাত্র শিবির, এবং 6 তারিখের পরবর্তীতে সে হয়ে গেল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, সরি ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি। কিন্তু 6 তারিখের আগের পর্যন্ত সে সবাই জানে, সব ছবি আছে, এভিডেন্স আছে, সে ছিল আওয়ামী লীগের ছায়াতলে ছাত্রলীগ। তো এটা জামাতের প্র্যাকটিস আছে, আওয়ামী লীগের কাছে গিয়ে আত্মগোপন করে নিজেকে সেভ করা, আবার এখন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দেওয়া, এটা তাদের আছে, তারা করতে পারে। কিন্তু বিএনপির এই ধরনের কোনো প্র্যাকটিস বা অভ্যাস নাই, কারণ আমরা এত মার খেয়ে, মামলা খেয়ে, হামলা খেয়ে, খুন গুম যখন হওয়ার পরেও কিন্তু আমরা বিএনপি নয় এই কথা বলি নাই, আমরা আওয়ামী লীগ এটা বলি নাই, বা আমরা বাম দল এটা বলি নাই, আমি তো বিএনপি না, আমি তো রাশিদ খান মেননের দল করি, এটা আমরা কখনো বলি নাই। যেটা এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বলছে আমি তো শিবির, আমি তো জামাত। অতএব এই পুনর্বাসনটা এই আপনার বক্তব্যে এই অংশে সত্য, কিন্তু বিএনপির অংশে সত্য নয়। পাশাপাশি নাগরিক পার্টিতে কিছু কিছু ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, ওরা হয়তো ওদের সংখ্যা বাড়ানোর জন্য, বিএনপির তো সংখ্যা বাড়ানোর নতুন করে সংখ্যা বাড়ানোর প্রয়োজন নাই, বিএনপির তো মানে কোটি কোটি জনগণ আছে, শুধু ওদেরকেই নার্সিং করে, ওদেরকে সন্তুষ্ট রেখে দেশের মানুষের মন জয় করতে পারলেই বিএনপির জন্য যথেষ্ট। বিএনপি এখন চেষ্টা হলো দেশের মানুষের মন জয় করা, দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করা, দেশের মানুষের মানে যেন কোনো কষ্ট না হয়, দেশের মানুষের যেন মুখোমুখি বিএনপি না হয়, সেই যে কাজই করছে। আমাদের তো ভোট ব্যাংকই আছে, এখন নতুন করে ভোট বেশি ব্যাংক বাড়ানোর, ভোট ব্যাংক বাড়ানোর দরকার জামাতের আর হলো নাগরিক পার্টির, যেহেতু ওরা বয়সে একদম শিশু। বিএনপি তো এই আশ্রয়, এই পলিসিতে, আর চাঁদাবাজির কথা যেটা বলছেন, চাঁদাবাজিটা আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি চাঁদাবাজি করছে, এটা ডাহা আজগুবি একটা গল্প। চাঁদাবাজি করার মতো যে আওয়ামী লীগের যে শ্রেণীটা, সেই শ্রেণীটা তো দেশেই নেই। চাঁদাবাজি করার সক্ষমতা রাখে যে আওয়ামী লীগের যে কর্মীগুলা, তারা তো সবাই পলাতক, দেশে থাকলেও পলাতক, তাহলে আওয়ামী লীগের কার সাথে মিলে বিএনপি চাঁদাবাজি করবে? বরঞ্চ জামাত নিজেই এবং নাগরিক পার্টি নিজেরাই চাঁদাবাজি করছে, রাষ্ট্র থেকে, সরকার থেকে, ব্যাংক থেকে, বড় বড় প্রতিষ্ঠান লুট করেছে, দখল করেছে। বিএনপি একটা বড় প্রতিষ্ঠান দখল করেছে, দেখাতে পারবেন? হয়তো গ্রামে কোথাও কোনো একটা কর্মী আওয়ামী লীগের, বিএনপির কোনো কর্মী সমর্থকের দোকান দখল করেছিল, টাকা নিয়ে গিয়েছিল, তারা হয়তো ওই টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করেছে, তুমি 10 বছর আগে আমার টাকা নিয়ে গেছো, আমার দোকান বন্ধ করে দিয়েছো, এখন আমার টাকাটা দাও। এরকম 2-4টা বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে, কিন্তু
জামাতের তো কিছুই নেই, জামাত তো আন্দোলনেই ছিল না। বিশেষ করে গত 10 বছরের মধ্যে মতিউর রহমান নিজামীদের ফাঁসি হওয়ার পর থেকে তো জামাতে রাজনীতিতেই ছিল না, আন্দোলনে ছিল না। আমি আমার জেলা দিয়ে উদাহরণ দিই, আরো অন্যান্য জায়গায় উদাহরণ দিই, যে আমরা যখন জামাতের ভাইদেরকে বলতাম, ভাই আসেন আমরা তো একই জোটের মানুষ, আন্দোলন করি, তখন তারা বলতো যে ভাই আমাদের তো লোকজনই নেই, লোকবল নেই। আসলে ছিল না। কোথায় ছিল? আওয়ামী লীগের সাথে ছিল, ছাত্রলীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। তা এখন দেখা যায় যে 5 তারিখের পরে ওনাদের এখন মোটামুটি কিছু লোক নিয়ে মিছিল করে। এই লোকগুলো কিন্তু 5 তারিখের আগে ওনাদের ছিল না, ওনারা বলতো। তো ওই লোকগুলা ডেপুটেশনে আওয়ামী লীগে গেছিল, এখন ওই লোকগুলো আবার লিয়ানে চলে আসছে জামাত ইসলামে। আমি এই জায়গাতে অদূত ভাই আপনাকে যে প্রশ্ন করি, আপনি যেহেতু বলেন ডেপুটেশন লিয়েনের কথা, কিন্তু এই যে আন্দোলনটি হয়েছে, গণ অভ্যুত্থানটি হয়েছে, বড় একটি আন্দোলন আপনারা সবাই মিলে করেছেন, সেখানে তো দাবি করা হয়েছে যে জামাতের খুব বড় একটি সমর্থন ব্যাকএন্ডে ছিল বলে এই আন্দোলনটি সংগঠিত হয়েছে এবং এটি অবশেষে সফলতার মুখ দেখেছে জাতি। সেখানে কি ভূমিকা কি আপনি অস্বীকার করবেন? জামাত আমার ইসলামী এত তো আসলে একটি বড় অংশ এখানে নিয়োজিত পাওয়ারফুল, ছিল এই আন্দোলনের নেপথ্যে। জামাত কি এত পাওয়ারফুল, এত জনসমর্থিত একটা পার্টি যে তাদের কারণে এই সরকার পতন হয়ে যাবে? তারা তাদের একটা নেতার ফাঁসি ঠেকাতে পারলো না। কি এমন বড় পার্টি যে তাদের ব্যাকআপে এই হাসিনার মতো ফ্যাসিস্ট বিদায় আছে? এটা হলো সমগ্র বাংলাদেশের মানুষের স্বাধীনতা, ৭১ স্বাধীনতা যুদ্ধে যেমন সবাই অংশগ্রহণ করে পাক বাহিনীকে আমরা বিতাড়িত করেছি, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে হাসিনাকে আমরা বিদায় করেছি। বরঞ্চ একটা বড় পার্ট হিসেবে 15 বছরের আন্দোলনের দল হিসেবে বিএনপির ব্যাকআপেই কিন্তু এই আন্দোলনটা জয়লাভ করেছে। এবং 5 তারিখ পর্যন্ত জামাত ইসলাম শিবির এরা আন্দোলনের মাঠেই ছিল না। তাহলে আপনি বলেন ওদের কয়জন লোক মারা গেছে, কয়জন লোক আহত হয়েছে, তাদেরকে ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে বলেন। আমাদের ছাত্র দলের লোক ছেলে মারা গেছে, 447 জন ছাত্র নেতা মারা গেছে, এভিডেন্স সহকারে দেখাবো। আমাদের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল মিলে প্রায় 900 লোক মারা গেছে। এগুলো উইথ এভিডেন্স আমরা শো করতে পারবো। জামাত ইসলামকে বলেন তো থেকে এটা এভিডেন্সটা শো করুক যে আমাদের ওই কমিটির ওই নেতা মারা গেছে। তারা 5 তারিখেও ছিল না, তারা 6 তারিখে এসে সমন্বয়ক সেজে গেছে। 6 তারিখে এসে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়ে গেছে। 7 তারিখে এসে তারা বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন কমিটি গঠন করে, সব জামাত শিবিরের লোক দিয়ে। আমাদের সেরকম কোনো ইচ্ছা নেই, আমরা বিএনপি থাকবো, আমরা বৈষম্য বিরোধী হতে যাব না, কারণ আমরা ডেপুটেশনে যাই না, আওয়ামী লীগে যাই না, বিএনপিতেও যাই না। বিএনপির মধ্যেও জামাতের অন্তত 10% লোক আছে। হাসিনা নিজেই তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে তার ছাত্রলীগের মধ্যে 33% জামাত শিবিরের লোক আছে। এটা তো জামাতের প্র্যাকটিস। জামাত একবার এক জায়গায় যায়, যেমন ওদের এই জেলার সভাপতিকে মাঝে মাঝে অন্য জেলায় পাঠায়, এক জেলার সেক্রেটারিকে আরেক জেলায় তারা ডেপুটেশনে পাঠায়। ঠিক তেমনিভাবে তারা মাঝে মাঝে আওয়ামী লীগও যায়, বিএনপিতেও যায়। আমি স্টিল নাও বিএনপিতেও আমার জামাত আছে, শিবির আছে, এখনো স্টিল নাও। কারণ এটাই ওদের প্র্যাকটিস। ওরা মনে করে যে এটা একটা গোয়েন্দা টাইপ একটা দল। এটা মওদুদি সাহেব কি বলে গেছে আমরা জানি না, এটা ওনারা প্র্যাকটিস করেন। কখনো কখনো লুকিয়ে থাকেন, কখনো কখনো ভেসে ওঠেন, কখনো কখনো বলেন আমি মানে জামাত না, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি। কখনো কখনো বলেন আমি তো জামাত। যখন যেটা সুবিধা সেটাই করেন। অতএব বিএনপি তো কোশপিন কালেও বিগত 15 বছর ইতিহাস কেউ বলে নাই যে আমি বিএনপি না, আমি ইনুর লোক, আমি মেননের লোক, আমি জামাতের লোক, আমি জয় বাংলার লোক। এটা বিএনপি কেউ বলছে এরকম কোনো প্রমাণ নেই। ওয়াদুদ ভাই, শেষের দিকে আমি কয়েকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। সেটি একটি হচ্ছে যে জনপ্রিয়তার দিক থেকে এরশাদ পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি যখন দেশের সরকার ক্ষমতা গঠন করে, সেই সময়ে যে তুমুল জনপ্রিয় একটি দল বিএনপি ছিল, আপনার কাছে কি মনে হয় যে 2001 থেকে 2006 শাসনামলের পরে
ওই সে সময় আপনাদের সরকারের বেশ কিছু ব্যর্থতা নিয়েও আলোচনা হয়েছে। আপনাদের সেই শাসনামলে জঙ্গি হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। বাংলা ভাই এরকম বিভিন্ন সংগঠন তারা এরকম সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় বোমা হামলা করেছে, মানুষ মেরেছে। যদিও সেগুলো আপনারা বিচারের আওতায় এনেছিলেন সরকারের থাকা অবস্থায়। কিন্তু সেটি নিয়ে জনগণের মাঝে যে প্রতিক্রিয়া দেখা গেছে যে কোনোভাবেই বিএনপির জনপ্রিয়তা যে জায়গা সেই জায়গাটি আর তখন আর ধরে রাখতে পারেনি এই জঙ্গি হামলার প্রেক্ষাপটে। সেটি কি আপনাদের জন্য আ একটি মানে জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কিনা? ১ এবং ২ হচ্ছে যে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে ছিল বাংলাদেশে একসময়, সেটি পরবর্তীতে এখন কি মনে হয় এই একদম অত্যন্ত আধুনিক সময়ে এসে বিএনপি সেই জায়গাটি ধরে রেখেছে? বা অ্যাডাপ্টেশন ক্যাপাসিটির কথা যদি আমরা আসি, যে সময়ের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া, নিজেকে মানিয়ে নেয়া, নিজেকে আরো আধুনিকরণ করা, সেই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় বিএনপির আ দুর্বলতা কোথায়? আর সফলতাই বা কোথায়? জনপ্রিয়তার অবস্থানটাই বা কোথায়? দেখুন, রাজনৈতিক দল এবং সরকার এমন একটা জিনিস জোয়ার ভাটার মতো। রাজনৈতিক দলের সরকারগুলো ভুল করবেই, আবার শুদ্ধ করবে, জনপ্রিয়তা কমবে, আবার বাড়বে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনিভাবে বিএনপি ক্ষমতা থাকতে আপনি যে জঙ্গির কথা বলছেন, সেই জঙ্গিদেরকে বিএনপি কিন্তু দৌড়ে ফাঁসি দিয়েছে। তাও এক জঙ্গি শাহেখ আব্দুর রহমান ছিল কিন্তু আওয়ামী লীগের মির্জা আজম, প্রতিমন্ত্রী মির্জা আজমের আপন দুলাভাই। এই জঙ্গি নামিয়েছিল আওয়ামী লীগ। সেই জঙ্গিকে বিএনপি র্যাব দিয়ে ধরে সিলেটে আটক করে ফাঁসি দিয়েছে আইনের মাধ্যমে। অতএব এতে করে জনগণ বুঝতে পেরেছে যে না, জঙ্গি যখন ফাঁসি দিয়েছে তাহলে বিএনপির কোনো দায় নেই। অতএব এখানে বিএনপির ভাবমূর্তি বা ভোট বা সমর্থন কিছুই কমে নাই। তারপর আমি ধরে নিলাম 1-11-এর ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র, তারপরে ইত্যাদি ইত্যাদি কারণে একটা সরকার থাকলে তো সবকিছু করতে পারে না, সব সঠিকভাবে করতে পারে না, সব সামর্থ্যের মধ্যে থাকে না। কিছু যদি কমেও থাকে সেটা কিন্তু 1-11 পরবর্তী এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে এই 15 বছরে সেটা 2001-এর বিএনপি যে সমর্থন ছিল তার থেকে 5 গুণ 10 গুণ সমর্থন এখন বেড়ে গেছে। আপনি এখন দেখেন আমাদের ইফতার মাহফিল গুলো হচ্ছে হাজার হাজার লোক। আমি নিজে আজকেও, গতকালকেও, পরশুও করে আসছি। আমি আপনাকে ভিডিও উইথ মানে পিকচার এভিডেন্স দিতে পারবো লাইভ, যে হাজার হাজার মানুষ একটা ইউনিয়নের গ্রামের, আজকে একটা পল্লী গ্রামে করেছি, 5-7 হাজার লোক পার্টিসিপেট করেছে। একসময় বিএনপির সাথে এই আমার এলাকায় পাহাড়িরা থাকতো না, এখন পাহাড়িরা আমাদের সাথে বসে ইফতার করছে। সারা দেশে আজকে জনগণ বিএনপিকে জন্য পাগল। এটা যেমন বিএনপিকে চায়, বিএনপির সাথে আছে, তবে এর পাশাপাশি যে বিএনপি কিছু টুকটাক দুর্বলতা থাকবে না তা না, তা তো আছেই, থাকে। সব জিনিসেরই সব বিষয়েরই মানে অ্যাকশন এবং রিয়াকশন থাকে, সুফল থাকে, সুফলের পাশাপাশি কিছু কুফলও থাকে। সবকিছুর একটা সাইড এফেক্ট থাকে। আপনি যত ভালো কাজই করেন ওই ভালো কাজের একটা সাইড এফেক্ট ইম্প্যাক্ট থাকবে। অতএব আমাদের যত জনপ্রিয়তা আছে তত আমাদের শত্রু বেশি। যেমন জামাত ইসলাম ভাবছে যে এই মুহূর্তে যদি রাজনৈতিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে নাগরিক পার্টি চাচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাধা কারা কে, তারা দেখলো যে বিএনপি আমাদের বাধা। বিএনপি যদি সরে যায়, পড়ে যায়, মরে যায়, তাহলে আমাদের জন্য রাস্তাটা ওপেন হয়। ধরেন এই মুহূর্তে যদি আমি আমার এলাকা থেকে কোনো কারণে পড়ে যাই, ছিটকে পড়ে যাই, অথবা মরে যাই, অথবা রাজনৈতিক মৃত্যু হয়, তাহলে কিন্তু পেছনে অনেকে তাকিয়ে আছে যে আমার জায়গাটাতে কখন আসবে। ঠিক তেমনিভাবে বিএনপির জায়গাটা দখল করার জন্য কিন্তু তাদের এখন মরিয়া হয়ে চেষ্টা করছে। তো বিএনপি জায়গাটা আসতে হলে বিএনপিকে প্রথমত দুর্বল করতে হবে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, বিএনপিকে পচিয়ে ফেলতে হবে, বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করতে হবে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দরখাস্ত লিখতে হবে, মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে সাজিয়ে দরখাস্ত পাঠাতে হবে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করতে হবে বিএনপির বিরুদ্ধে। করছে, যেহেতু প্রশাসনের আপ টু বটম আওয়ামী লীগের লোক জড়িত। আওয়ামী লীগ চায় যে বরঞ্চ
বিএনপি আমাদেরকে 15 বছর আমাদের বিরুদ্ধে করেছে, আন্দোলন করেছে, বিএনপির কারণে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি। অতএব বিএনপিকে দুর্বল করে দিতে পারলে আওয়ামী লীগের প্রশাসনে যারা আছে, তাহলে যে কোনো একটা দুর্বল পার্টি ক্ষমতা আসলে আওয়ামী লীগ দ্রুত ওদেরকে ফেলে দিয়ে পাওয়ার টেক আপ করতে পারবে। ধরুন বিএনপি যদি পাওয়ারে যায়, বিএনপিকে সহজে আওয়ামী লীগ ঠেলে ফেলতে পারবে না। জামাত ইসলাম বা নাগরিক পার্টি যদি পাওয়ারে যায়, তাদেরকে 6 মাসের মধ্যে আওয়ামী লীগ ফেলে দিতে পারবে চাইলে। এটা আওয়ামী লীগ বিশ্বাস করে, যদিও আওয়ামী লীগকে দেশবাসী গ্রহণ করবে না। তো এই জন্য আওয়ামী লীগ চায় যে বিএনপি দুর্বল হয়ে যাক। জামাত চায় যে আমি ক্ষমতা যেতে হলে বিএনপিকে ফেলে দিতে হবে, সেটা যেভাবে হোক, চাকু মেরে ফিটে চাকু মারিয়ে হোক, কৌশল হোক, অপপ্রচার করে হোক। নাগরিক পার্টির এরাও ছেলে মানুষ ভাবতেছে, আহা সংসদ কত বড় জিনিস, এটা স্বর্গীয় ফল, মন্ত্রিত্ব স্বর্গীয় ফল, এটা কবে খাবো। ছোট মানুষ, এদের এরকম একটা লোক ঢুকেছে, তারাও চাইতেছে তাহলে এই স্বর্গীয় ফল খাওয়ার বাধা কে? এই বাধা হলো বিএনপি, যেহেতু তারা বর্ধ। অতএব বিএনপিকে ফেলে দাও, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর দেশি বিদেশি তো আছেই। সেই হিসাবে আমি বলবো যে এটা বিএনপি কোনোভাবেই কোনো চক্রান্তের সাথে বা কোনো অবৈধ পন্থায় অনিয়মতান্ত্রিক ভাবে মানুষের মুখে নিজেদের মুখে চুনকালি লাগিয়ে মানুষের কাছে নেকেড হয়ে বিতর্কিত হয়ে বিএনপি পাওয়ার চায় না। বিএনপি চায় জনগণ। আমাদের নেতা জিয়া রহমানই বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশ এবং জনগণকেই ভালোবাসি। জাতীয়তাবাদ মানেই হলো দেশের কথা বলা। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, দেশের স্বার্থে রাজনীতি করি। আমাদের ভুলভ্রান্তি আছে, নাই তা না। আমাদের মধ্যে তো সবাই সমান না, সবাই এক ধরনের না। সবাই তো আর আমার মতো করে এভাবে কথা বলবে না। হয়তো আমার থেকে আর হার্ড বলবে, বা আমার থেকে আরো ভদ্রভাবে বলবে, আর সফট বলবে, বা হয়তো মাঝামাঝি বলবে। অতএব ম্যান টু ম্যান ভেরি করে। অতএব বিএনপির মধ্যে দোষ ত্রুটি থাকবেই মানুষ মাত্রই। এটা অর্থ এই নয় সামগ্রিকভাবে বিএনপি কোনোভাবে দায়ী বা কোনো ষড়যন্ত্র বা কোনো রকমের আপনি যেসব প্রশ্ন করেছেন ওইসবের কিছুর সাথে বিএনপি জড়িত না, চিন্তাও করে না। আর বিএনপির জনপ্রিয়তা কোনো অংশে কমেনি, বরং অনেকাংশে বেড়েছে। তাহলে ওয়াদুদ ভাই, আমি একটি প্রশ্ন করব আপনাকে। আপনার আলোচনা থেকে উঠে এসেছে বিষয়টি, বিএনপি যেহেতু একটু বড় দল আমরাও জানি, এবং জনসমর্থনের দিক থেকে বিএনপি এখনো বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। 2006 সালে আপনাদের সরকারের মেয়াদ শেষ হবার সময় এত বড় একটি আন্দোলন হলো, এবং যেখানে আওয়ামী লীগ সফল হলো সেই আন্দোলন, লগি বৈঠা মিছিল এবং অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটলো। তাহলে আওয়ামী লীগ সেখানে কিভাবে সফল হলো? আপনি একটু আগেই বলছিলেন যে বিএনপি কে ফেলে দেওয়া এতটা সহজ না, যে কারণে হয়তো বা আমাদেরকে নির্বাচন থেকে বা যে কোনো ভাবে দূরে রাখতে চাই। না, সেটা তো অবশ্যই। বিএনপি যখন পাওয়ার ছেড়ে দেয়, প্রায় ছেড়ে দিচ্ছে, আর 2-3 দিন বাকি, তখন কিন্তু জামাতের সাথে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে লগি বৈঠা করে। সেখানে বিএনপির সাথে কিছু হয়নি। জামাত আওয়ামী লীগ মারামারি করে মানুষ খুন করেছে। তারা দুই দলই সন্ত্রাসী, এবং একটা সন্ত্রাসীর পক্ষে লগি বৈঠার আন্দোলন করা সম্ভব। অতএব আওয়ামী লীগ যেহেতু একটা সন্ত্রাসী দল, স্বীকৃত সন্ত্রাসী দল, খুনি, যারা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করতে পারে, শত শত মানুষকে গুম করতে পারে, ক্রস ফায়ার দিয়ে দিতে পারে, শরীরে বন্দুক ঠেকিয়ে সাইদির পক্ষে আন্দোলনকারীদেরকে হত্যা করতে পারে, দ্বিধাবোধ করে না। তো তাদের কাছে লগি বৈঠার আন্দোলন কোনো বিষয় না। কিন্তু আমরা এইভাবে দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চাই না। এর অর্থ এই নয় যে আমাদের থেকে আওয়ামী লীগ শক্তিশালী, কিন্তু আমাদেরকে তো ফেলে দিতে হলে নৈরাজ্য সৃষ্টি করে ফেলতে পারবে না, রাজনৈতিকভাবে মোকাবেলা করে ফেলতে হবে। যেমন ভাবে একটা মানে ইউএনডিপির বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে জাতিসংঘের একটা ভুয়া চিঠি এনে সেনাবাহিনীকে বোঝানো হলো যে কি আপনাদের মিশন বন্ধ হয়ে যাবে, এটা বলে বিএনপিকে ফেলে দেওয়া হলো। বিএনপির বিরুদ্ধে ফেলে তো দিতে পারে নাই, বিএনপির বিরুদ্ধে 111 ঘটালো, বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে 111 ঘটালো, ইয়াজউদ্দিনের সরকারের সময়। মোকাবেলা করার মতো যথেষ্ট কৌশল কি আপনাদের ছিল না সেই সময়? না, আমাদের তারা
গোপন চক্রান্ত করে আন্তর্জাতিকভাবে দেশি বিদেশি চক্রান্ত করে এই যে একটা ভুয়া চিঠি দিয়ে এই কাজটা করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ইনভলভ করে, সেটার সাথে তো আমরা ফাইট করতে চাইনি, আমাদের দরকার নেই। আমরা কি আমাদের দেশের জেনারেল মঈনুদ্দিনের সাথে কি আমরা লড়াই করব? মঈনুদ্দিন মাসুদউদ্দিন তো সেনাবাহিনীকে ইনভলভ করে ফেলি। আর আমরা তো ক্ষমতার লোভী না যে একেবারে আমাদেরকে লড়াই করে লগিবিটার মতো মারামারি করে আমাদের থাকতে হবে। জনগণ চাইলে থাকবো না, থাকবো না। এরপরে যাওয়ার হয়েছে তা তো ভোটে তারা হয়নি, 111-এর মতো চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছে। কাকে? আমাদেরকে করতে পারেনি, বিএনপিকে করতে পারেনি। আপনি তো বলছেন যে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে, তত্ত্বাবধায়ক সরকারকে ইয়ে করেছে, একরকম ক্ষমতাচ্যুত করে মনিউ আহমেদের ব্যাকআপের সরকার গঠন করেছে। বিএনপিকে নয়, তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের সরকার। বিএনপিকে তো পারেনি, পারবে না। একদম শেষ একটি প্রশ্ন রেখে শেষ করব, এটি যদি আপনি ওয়াদুদ ভাই বলেন। এটা সবিনয় জানতে চাই যে -2 ফর্মুলা যেটি 111-এর সময় শুনছিলাম আমরা, সে একই ফর্মুলায় কি বাংলাদেশ হাঁটছে এখন? রাজনীতির মাঠ কি সেভাবেই হাঁটছে? কেননা বিগত সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি এখন নেই, ভারতে চলে গেছেন। আপনাদের দলে যিনি ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও দেশে নেই, উনি ফিরছেন না। একই সাথে আপনাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও চিকিৎসার জন্য এখন বিদেশে অবস্থান করছেন সঙ্গত কারণে, ওনার শারীরিক অবস্থার কারণে। তো সবকিছু মিলিয়ে -2 ফর্মুলাই তো আমরা দেখছি। বিষয়টি কি আসলে এরকম? আপনাদের জায়গা থেকে ব্যাখ্যাটি আপনি এইভাবে দেখবেন কেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছে। বর্তমানে না আসার পেছনে একটা আমাদের আমাদের পলিসিগত কারণ আছে, থাকতে পারে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন আসলে আমাদের জন্য বেনিফিট হবে, আমাদের নির্বাচনে প্রভাব পড়বে, কখন আসলে সেই প্রভাবের স্রোত জোয়ার মানে নির্বাচন পর্যন্ত থাকবে, আমরা সেটাও তো ভাবতে পারি, বা আমরা ভিন্ন কথাও তো ভাবতে পারি। কিন্তু এখানে মাইনাস বেগম খালেদা যে চিকিৎসা করতে গেছে এর অর্থ এই না যে ওনাকে আর আসতে দিবে না, এমন তো না। সেই হিসেবে তো শেখ হাসিনা চাইছিল যে দেশের বাইরে যাওয়ার পরে আটক করে রাখতে পারেনি। তো মনির আহমেদের সরকার তো শেখ হাসিনাকে আটক করে রাখতে পারেনি, দেশের বাইরে থেকে সে চলে আসছে না দেশে। অতএব এটুকু আপনার সাথে আমি একমত হতে পারি। কেউ কেউ ভাবতে পারে যে গতবার তো পারি নাই -2 করতে, এবার যদি করা যায় কিনা ভাবতে অসুবিধা কি, এরকম ভাবনা কারো কারো মধ্যে আছে। -2 মানে দুই দল, -2 আগে ছিল -2 মানে হাসিনা খালেদা, এখন -2 কথা যারা ভাবছে আওয়ামী লীগ বিএনপি কে -2 করা, একটা মাইনাস হচ্ছে আর একটা পুরান দলকে মাইনাস করে দাও। এরকম 2-4 জনের মধ্যে যে গবেষণা বা চিন্তা বা গসিপিং নাই তা না, সেটা থাকতে পারে। অসৎ লোকদের তো অসৎ চিন্তায় থাকে, আর অসৎ লোকের অসৎ চিন্তার সাথে তো সবাই একমত নাও হতে পারে, ভালো মানুষের সাথে হবে না। ডক্টর ইউনূসের মতো একটা প্রজ্ঞাশীল, জ্ঞানী, শিক্ষিত মানুষ, লরিয়েট বিজয়ী মানুষ, উনি তো আর এরকম ষড়যন্ত্রের সাথে লিপ্ত হবেন না, যুক্ত হবেন না। আর এখন জাতিসংঘ আমাদের দেশ সম্বন্ধে অনেক ওয়াকিবহাল, তারাও জড়িত হবেন না। বা আমেরিকাকেও আমরা ওইভাবে দেখছি না, যেমন আগের 111-এর -2 ফর্মুলাতে আমেরিকা জড়িত ছিল, এবার আমরা ওইভাবে দেখছি না, এবং ওদের কোনো কর্মকাণ্ডে এমনটা মনে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াদুদ ভাইয়া আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। সবাই ভালো